এই প্রথম কোনো বাংলা ছবি স্প্যানিশ ভাষাতেও ডাবিং হয়েছে এবং কি চমৎকার। দক্ষিণ আমেরিকাতেও রিলিজ হবে স্প্যানিশ ভাষাভাষী মানুষদের জন্য। আপনার অনেক চলচ্চিত্র নিয়ে আপনি হচ্ছে গিয়ে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ভ্রমণ করেছেন, তো সেই অভিজ্ঞতাটা একটু বলেন। কখনো কি কোনো চলচ্চিত্র উৎসবে এমন হয়েছে যে বাংলাদেশ থেকে এসছে, কখনো কি কেউ কোনো রকম ছোট করে দেখেছে? কেন মানুষকে ঢাকাতেই আসতে হচ্ছে সবাইকে? শিক্ষার জন্য, ভিক্ষার জন্য, চাকরির জন্য, চিকিৎসার জন্য, এই রিক্সা চালানোর জন্য, চুরি করে খুন করে পালিয়ে থাকবার জন্য। আমাদের বাংলাদেশের বিকল্প ধারার চলচ্চিত্রে যে পথিকৃৎ প্রয়াত তারেক মাসুদ স্যারের সঙ্গে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, তো সেই অভিজ্ঞতা একটু বলেন আমাদের। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনার শোবিজ ওয়ার্ল্ডে। যারা তো আছে আপনাদের সঙ্গে, এবং আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ মানুষ, আমার খুবই পছন্দের লেখক এবং চলচ্চিত্র নির্মাতা প্রসন্ন রহমান। কেমন আছেন? আমি ভালো আছি। অনেক ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি এসেছেন আমার অনুষ্ঠানে। তো যেহেতু আপনার রিসেন্টলি একটা চলচ্চিত্র মুক্তি পেয়েছে, শেকড় নিয়ে জানতে চাই। হ্যাঁ, শিকড় সংখ্যার দিক থেকে আমার পঞ্চম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। 31শে জুলাই প্রেক্ষাগৃহে রিলিজ হয়েছে। 2 সপ্তাহের মতো চলেছে। এখন তার দুদিন পরেই কানাডাতেও রিলিজ হয়েছে। আগস্টের 2 তারিখে। কানাডায় এখন চলছে। আগামী মাসে আমেরিকা সহ আরও কয়েকটা দেশে রিলিজ হবে। আর একটা ছোট্ট ইনফরমেশন, এই প্রথম কোনো বাংলা ছবি স্প্যানিশ ভাষাতেও ডাবিং হয়েছে এবং কি চমৎকার। দক্ষিণ আমেরিকাতেও রিলিজ হবে স্প্যানিশ ভাষাভাষী মানুষদের জন্য। বাহ, এটা কিন্তু খুবই একটা আনন্দের বিষয়, কারণ আমরা যেটা দেখি যে আমাদের সিনেমাগুলো এখন হয়তো বা আপনার হচ্ছে গিয়ে অন্য অন্য ভাষাতে আমরা এই করি, কিন্তু আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না। তো আমি যেটা জানতে চাই এই মুহূর্তে, সেটা হচ্ছে অভিবাসন এবং নিজের শেকড়ে ফেরার গল্প নিয়ে আপনার এই সিনেমার মূল ভাবনাটা, সেটা কেন এবং কিভাবে? এবং কারণ আমি এটা যেটা দেখেছি আপনার অন্যান্য চলচ্চিত্রের মধ্যেও কিন্তু অভিবাসনের ব্যাপারটা থাকে, আমি ইমিগ্রেশনের ব্যাপারটা। হ্যাঁ, আসলে সব নির্মাতাই তো তার নিজস্ব একটা পছন্দ অপছন্দের জায়গা থাকে, ভাবনার জায়গা থাকে, একটা ফিলোসফি জায়গা থাকে। তো আমিও আসলে আমি যখন পেছন দিকে তাকাই, আমি দেখি আমার বেশিরভাগ চলচ্চিত্রের বিষয়বস্তু আসলে এই মাইগ্রেশন, ডিসপ্লেসমেন্ট, এই বিষয়গুলোই ঘুরে ফিরে এসছে। আমাদের কালচারাল আইডেন্টিটির এই জায়গাগুলোই ঘুরে ফিরে এসছে। আপনি যদি আমার আগের ছবিগুলো দেখে থাকেন, সত্যপাঠ ঠিকানাতেও তাই। জন্মভূমি। হ্যাঁ, নারীর জীবন, ইন্টারনাল ডিসপ্লেসমেন্টের বিষয়টা। জন্মভূমিতে আমরা দেখি মাইগ্রেশন, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, ফোর্সিবল মাইগ্রেশনের ব্যাপারটা, বলপূর্বক স্থানান্তর, একটা জনগোষ্ঠীকে আইন করে বাতিল করে আরেকটা দেশে পাঠিয়ে দিয়েছে, সেরকম জন্মভূমি। তো ঠিকানা, ভূমি, শেকড় এই কাছাকাছি আছে। মানে তো প্রত্যেকটাতে একটাবার সিকুয়াল অনুযায়ী মনে হচ্ছে যে ঢাকা ড্রিমেও আমরা দেখি ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট। কেন সব মানুষকে ঢাকা শহরে আসতে হচ্ছে? এই শহর মানুষের ভারাক্রান্ত। তো ডিসেন্ট্রালাইজেশনের প্রয়োজন কতটা জরুরি সেটা বলতে গিয়ে আমি আসলে একটু গল্পের আশ্রয় নিয়েছিলাম। কেন মানুষকে ঢাকাতেই আসতে হচ্ছে সবাইকে? শিক্ষার জন্য, ভিক্ষার জন্য, চাকরির জন্য, চিকিৎসার জন্য, এই রিক্সা চালানোর জন্য, চুরি করে খুন করে পালিয়ে থাকবার জন্য, সব কারণেই মানুষকে ঢাকা। আর একটি বিষয় হচ্ছে, নদী ভাঙনে প্রচুর মানুষ প্রতি বছর হোমলেস হয়। এই মানুষগুলো ছোট্ট একটা জায়গা। হ্যাঁ হ্যাঁ, এবং ইন্টারন্যাশনাল ইন্ডেক্সে এটি বসবাসযোগ্যতার মানের দিক থেকে সবচেয়ে নিচের দিকে আছে। তো ভাই, আমি যদি বলি আপনাকে যে আপনারা কোথায় কোথায় শুটিং করেছেন? সে করে আমরা কোনো জায়গা বাংলাদেশের, আমরা যে একজন অভিবাসীর গল্প বলতে চেয়েছিলাম, যিনি 12 বছর পর তার 8 বছরের কন্যা সন্তানকে নিয়ে বাংলাদেশে ফিরেছেন। সে তার শেকড়ের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। তা আমি গল্পটাকে সার্বজনীন রাখবার জন্য আমি কোনো নির্দিষ্ট ছবিতে কোনো নির্দিষ্ট এলাকা বোঝাইতে চাইনি। আমি ছবিতে একটা ফিকশনাল নাম রেখেছিলাম, জগৎপুর। এটা ঢাকা ছাড়া বাকি 63 জেলার যে কোনো জেলার গল্প হতে পারে। শুট করেছি আমরা তার বাড়ির অংশটুকু, ইন্টেরিয়র করেছি গাজীপুরে, এক্সটেরিয়র বেশিরভাগ করা হয়েছে রাজশাহীতে। আর আমরা যে অভিবাসী তার কন্যা সন্তানকে নিয়ে আসেন 8 বছরে, তাকে আমরা একটু হেরিটেজের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা তাকে নিয়ে গেছিলাম কুষ্টিয়া লালনের আশ্রম এবং রবীন্দ্রনাথের বাড়ি, শিলাইদহের কুঠি বাড়ি। তো এগুলো আমাদের ছবিতে এর আগে আমি খুব অবাক হয়েছি, আমাদের ছবিতে আসে। আমি দেখিনি আসলে। আমরা জানি লালনকে নিয়ে 2টো চলচ্চিত্র হয়েছে, সেগুলো লালনের বেঁচে থাকবার সময়ে লালন নিজে ক্যারেক্টার। কিন্তু এই সময়ে লালনের আশ্রম যে একটা হেরিটেজ, একটা দেখবার জায়গা, আমাদের এটা কালচারাল। এই প্রজন্মের যারা আছে তারা সবাই একটা সময় গিয়ে আমরা একটু লালনের আশ্রমে যেতে চাই, দেখতে চাই এনভায়রনমেন্টটা কিরকম, লালন এখানে থেকেছেন। তো সেই হিসেবে চলচ্চিত্র আপনি ওইখানে। হ্যাঁ, এবং রবীন্দ্রনাথের বাড়ির সামনে দাঁড়িয়ে
আমরা আমরা তাকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম যে আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন দ্যাট রিয়েলি হ্যাঁ গ্রেট। টেগোর লিভড হিয়ার। অ্যান্ড তারপর হচ্ছে যে আমরা ভাষা আন্দোলনের ইতিহাস, ওকে একটু ইতিহাসের সঙ্গে পরিচয় করে দেয়। মূলত এটি আন্তর্জাতিক দর্শকের জন্য জানানোর জায়গা থেকে উই হ্যাভ অলসো, আমাদের দেশের মানুষ অভিবাসন গেলেও আমাদের উই হ্যাভ রিচ কালচার। এটা হয় যে যারা এখনকার সময়ে সমসাময়িক আমরা যেটা দেখেছি যে আমরা যখন দেশের বাইরে এ লেভেলস এর পরে, বিশেষ করে আমাদের ইন্টারমিডিয়েটের পরে আমরা যখন বাহিরে চলে যাই গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের জন্য graduation যা করার যায়, জন্য, তখন ওই সময়টাতে না আমরা জায়গাটাতে আসতে চাই না, কিংবা আমাদের আগে যারা চলে গিয়েছিলেন তারা কিন্তু একটা সময় গিয়ে তারা হয়তো আসতে চায় কিন্তু তাদের সন্তানরা আসলে আসতে চায় না। হ্যাঁ যাদের ওখানটায় জন্ম। আরেকটি বিষয় হচ্ছে যে একটা কমফোর্ট একটা বড় বিষয়, একটা হচ্ছে মানুষ যোগ্যতা অনুযায়ী কাজ। সবাই শুধু মাইগ্রেট অন্য একটা উন্নত দেশে বসবাসের জন্য যেতে চায় এমন নয়, অনেকেই প্রয়োজনে যায়, কাজের প্রয়োজনে যায়, উচ্চশিক্ষার জন্য তো যায়ই। কিন্তু এরপরে ফিরবার বেলায় আসলে অনেক প্রশ্ন, আমাদের নিজেদেরও অনেক আত্মসমালোচনার জায়গা আছে। আমরা আমাদের সেই দুর্বল অবকাঠামোর একটা দেশে মানুষ ফিরতে না চাওয়ার কথাই বেশি, এবং তাদের সন্তানরা যখন অনেক আরামে আনন্দে বড় হয়, তারা এই নিরানন্দের দেশে আসতে না চাওয়ার আসতে চায় না যে তাদের অনেক কারণ বাবা আছে। চাচারা কোথায় ছিলেন। আচ্ছা ভাই, যে এখানে এখন একটু আসি কাস্টিং এর ব্যাপারটাতে। এই যে চলচ্চিত্র, এখানে আমি যতটুকু জানি, যতটুকু দেখেছি, যে আপনি আমাদের বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ম্যাম, তারপরে নাইম ভাইয়া, তারপরে আমি দেখেছি আয়েশা খান, এবং এই প্রজন্মের শিশু শিল্পীকেও আপনি হচ্ছে গিয়ে গল্পে নিয়েছেন। তো এই যে দুইটা প্রজন্মকে এক করা, এটা কিভাবে? হ্যাঁ একটা একটা আমরা একটা একটা পরিবারের আবহে আসলে আমরা পুরো একটা দেশকেই দেখতে চেয়েছিলাম। আমরা যদি দিলারা জামানের ক্যারেক্টার দেখি, মা সেই চির অপেক্ষমান মা, তার সন্তানরা বাইরে চলে যায়। আপনি শুনলে অবাক হবেন, দিলারা আন্টির নিজের জীবনেও তাই, তার দুজন সন্তান, মেয়ে। দুজনই দেশের বাইরে আছেন, উনি কিন্তু একা থাকেন। ওনাকে যখন আমি গল্পটা বলছিলাম, উনি উনি খুব রিলেট করতে পেরেছে যে এটা আমার আমার নিজেরও গল্প। তো ওনার ক্যারেক্টারটা আসলে সেই শাশ্বত মায়ের ক্যারেক্টার আর কি, চির অপেক্ষমান বাংলাদেশের ছেলে মেয়েরা বাহিরে থাকে আমার নাকি আপনার বাবা না 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 না, আমার একটা ছেলে, ইজ 13+ ক্লাস, গ্রেড 7 এ আপনি পড়ে। বলছিলেন এটা আমার নিজের হ্যাঁ, না, রিলেটেড। ওখানে দুই বন্ধু সংলাপ আছে এরকম। তার নাইমের যে ক্যারেক্টারটা, প্রধান চরিত্র যে প্রোটাগনিস্ট, ও যখন আসে, ওর বন্ধুদের মধ্যে একজন বন্ধু বলছিল যে তোর ছেলে মেয়ে হয় না এখন? বলছে, না হয় নাই। হয় নাই নাকি নেশ নাই? কেন দুটোই নেই, হয় নাই, কিন্তু হলেই বা কি, যদি বিদেশ চলে যায় ওকে খোঁচা দেওয়ার জন্য, যদি বিদেশ চলে যায় আবার আমাদের খোঁজ খবর না রাখে। এটা কিন্তু খুবই খুবই স্বাভাবিক একটা বিষয় নাওয়াডেজ। আমি যদি আমার দিক থেকে চিন্তা করে আমার ফ্রেন্ডসদেরকে, যাদেরকে আমি দেখেছি লেভেলস এর পর অনেকেই আপনার বাইরে চলে গিয়েছে, এবং ওখানটাতে গিয়ে ওরা সবাই নিজের লাইফ নিয়ে নিজে এতই ব্যস্ত যে বাবা মাকে উল্টা চলে যেতে হয় তাদের সাথে দেখা করার জন্য। হ্যাঁ আমরা অভিযোগ করতে পারি না যখন এটা কি স্বার্থপরতা নয় কিছুটা? কিছুটা তো অবশ্যই, একটা নিজের দেশের প্রতি একটা দায়িত্ব, শেকড়ের প্রতি টান। তা আমরা আসলে এই টানটুকুর কথাই আমরা বলছিলাম। শেকড়ে, যে শেকড়, গাছের শেকড় থাকে, মানুষের কি আসলে শেকড় থাকে? মানুষের শেকড় হচ্ছে তার সেই জন্মভূমি, সেই অদৃশ্য মাটির টান, তার মা, হ্যাঁ, যেখানটাতে সে বেড়ে ওঠা, তার সংস্কৃতি, তার স্মৃতি, সেগুলোই। সব প্রতিটা মানুষের একটা টান থাকে। প্রথম প্রজন্মে সেটা থাকে, হয়তো দ্বিতীয় প্রজন্মে সেটা কম, কিন্তু প্রথম প্রজন্মে যারা যায় তারা সবাই চায়, অনেকেই চায় তার ছেলে মেয়ের সঙ্গে, শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। কিন্তু তারা যখন দেশে ফেরার পর যখন দেখে সেই দুর্বল অবকাঠামোর ভিড়ে, এই ট্রাফিক, এই সেই সাউন্ড, একেবারে যেখানে বড় হয়, এখন একটা ছেলে মেয়ে যদি ইউরোপে তার জন্ম হয়, তো সেক্ষেত্রে খুবই স্বাভাবিক ব্যাপার যেখানে এসে সে কোপ আপ করতে পারবে। কিন্তু আমরা যেটা ডায়াসপোরা বলি, আমরা অনেক জায়গাতেই দেখি যে অনেকেই সেটা ধরেও রাখছেন বাঙালি সংস্কৃতির। আবার দেখবেন যে ওখানেও এক টুকরো বাংলাদেশ তৈরি করছেন। 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর উদযাপন করছেন, পয়লা বৈশাখ এটা কিন্তু উদযাপন পুরোটাই করছেন। বাবা মার কাছে আপনার। আমি আমার নিজের যদি বলি, অনেককেই দেখেছি যে বাবা মা যখন অনেক আগে চলে গিয়েছে, তারও জন্ম ওখানটাতে হয়েছে, ধর মিউচুয়াল ফ্রেন্ড, কিন্তু সে কিন্তু খুব সুন্দর করে বাংলা বলছে, কারণ তার বাবা মা সে শিক্ষা দিয়েছে। তুমি বাহিরে যেই কথাই বলো, বাসায় তোমাকে বাংলা বলতে এবং বাংলাটা তোমাকে সুন্দর করে শিখতে হবে। এটা হচ্ছে, কেউ ইংরেজি বলতে প্রাউড ফিল করছে। আচ্ছা, আপনার আগের প্রশ্নটা বোধহয় একটুখানি বাকি রয়ে গেছে, যেটা অন্য কাজদের ব্যাপারে আপনি জানতে চাইছিলেন। তো মা, নাইম অভিবাসীর চরিত্রটি করেন, যেহেতু একটু ইংরেজি জানাবার ব্যাপার ছিল, যেহেতু সে প্রায় 12 বছর পর দেশে ফিরছে, তার মেয়েটা ইংরেজি তে কথা বলে। তো ইংলিশ মিডিয়ামের একজন স্টুডেন্ট দরকার ছিল, এবং ছোট্ট যে মেয়েটি
করেছে, ওর নাম মুনতাহা এমিলিয়া। ও ও কিন্তু আরও আগেও চলচ্চিত্র এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনয় শিল্পী, সে ছোট ছোট হলেও। আর আয়শার চরিত্রটি একজন ধ্রুপদী সঙ্গীত শিল্পী। সো আমি বিশ্বাস করি যে সেই সময় এবং সবচেয়ে এখানে একটু রিলিজিয়নেরও ব্যাপার আছে, হ্যাঁ দুজন মনে হয় দুইটা রিলিজিয়ন। হ্যাঁ হ্যাঁ এইটি আন্ডারনিথ একটি এটি অ্যাকচুয়ালি একটা কমিউনাল হারমোনিরও গল্প। আমাদের যে সোসাইটিতে আমরা দেখছিলাম পাশাপাশি বড় হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, so পাশাপাশি বড় এক হলে বাড়ি থেকে আরেক রিলিজিয়নটা আসলে বাড়িতে বাংলাদেশে বৃষ্টি যাচ্ছে, আরেক বাড়ি থেকে ফুল আসছে। তো এগুলো ছিল আমাদের সংস্কৃতিতে, এখনো আছে, কিছুটা হয়তো হারিয়ে গেছে। আচ্ছা ভাইয়া, আপনার অনেক চলচ্চিত্র নিয়ে আপনি হচ্ছে গিয়ে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ভ্রমণ করেছেন, তো সেই অভিজ্ঞতাটা একটু বলেন। হ্যাঁ, আমি প্রথম ছবি থেকেই আমার ছবিগুলো কোনো না কোনো, সবগুলো ছবি পৃথিবীর কোনো না কোনো দেশে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হয়েছে। তো আপনি দেখবেন যে দুই ধরনের চলচ্চিত্র, এক ধরনের একটু মূলধারার যে চলচ্চিত্রগুলো নির্মিত হচ্ছে বড় বাজেটের বা একটু বাণিজ্যিক উদ্দেশ্যে যেগুলো নির্মিত হয়, এই ছবিগুলোর ধরুন সেই প্রচারণ না হলেও চলে। কিন্তু আমরা শিল্পসম্মত বা চিন্তাশীল চলচ্চিত্র যেগুলো, এগুলো একটু দেশের বাইরে যখন কোনো উৎসবে প্রিমিয়ার হয় তখন দেশেও এটার একটু নিউজ হয়। আরেকটি বিষয় থাকে আমাদের সেটি হচ্ছে যে ইন্টারন্যাশনাল গ্লোবাল ডিস্ট্রিবিউশন পাওয়া, এই জন্য আসলে ফেস্টিভ্যালে আমি এটা আমার নিজের কাছ থেকে জানতে চাই, এটা একদমই অনুষ্ঠানের প্রশ্নের বাইরে, এটা আমার নিজের প্রশ্ন। আপনি যেহেতু অনেক জায়গায় গিয়েছেন, কখনো কি কোনো চলচ্চিত্র উৎসবে এমন হয়েছে যে বাংলাদেশ থেকে এসছে, কখনো কি কেউ কোনো রকম ছোট করে দেখেছে? না 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 না, সেটা না, বরং কম মানুষ অ্যাটেন্ড করেন, কিন্তু যারা আসেন তারা তো পছন্দ করে, তারা তো বাংলা ছবি দেখবার জন্য অপেক্ষা করেন। কারণ আমাদের ব্যাপারগুলো কিন্তু, আমরা কিন্তু অনেক ক্রিয়েটিভিটি থাকে আমাদের সিনেমাতে। হ্যাঁ হ্যাঁ, না আরেকটা বিষয় হচ্ছে যে যে মানুষটা বাইরে থাকে ও না আসলে দেশকে মিস করে, দেশের সংস্কৃতি মিস করে। আমাদের সে তো টেলিভিশনে সেই নাটক দেখতে দেখতে বড় হয়েছে, বা আমাদের দেশের দেশটাকেও সে দেখতে পায় পর্দার মধ্যে, সেই চলচ্চিত্রের মধ্যে সময়টাকে দেখতে পায়। কারণ একটা চলচ্চিত্র তো একটা আসলে একটা আর্কাইভাল ভ্যালু থাকে। হ্যাঁ, সো এর একটা নৃতাত্ত্বিক ইতিহাস থাকে এর মধ্যে, যেই সময়টার মধ্যে আমরা যাপন করছি চলচ্চিত্রে সেগুলোর রিফ্লেকশন আসতেছে, সময়টা কেমন, আমার প্রকৃতি কেমন। হ্যাঁ, ফিল্ম সেক্ষেত্রে আপনার কতটুকু এগিয়ে আছে আপনার মনে হচ্ছে অন্যান্য দেশের ফিল্মের তুলনায়? অনেকটুকু এগিয়েছে। ধরেন এই মুহূর্তে আপনি ধরেন ওটিটির কল্যাণে নেটফ্লিক্স, আমাজন, আমরা পৃথিবীর সব দেশের চলচ্চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো সেই দেখবার জায়গা থেকে আমাদের চোখ খুলে গেছে। এর আগে হয়তো আমরা শুধুমাত্র পার্শ্ববর্তী দেশগুলোর ছবি দেখতাম, যে কারণে অনেকেই কপিও করতো সেগুলোকে, কিন্তু এখন আমরা সারা পৃথিবীর ছবি দেখতে পাচ্ছি ওটিটির জন্যে, এমনকি ইউটিউবও সারা পৃথিবীর ছবি দেখা যায়। তো সেই জায়গা থেকে সবার কিন্তু চোখ খোলা, তো দর্শক খুব দ্রুতই কম্পেয়ার করতে পারে। হয়তো আমাদের যেহেতু ছোট ইন্ডাস্ট্রি, ছোট দেশ, ছোট বাজেটে, অল্প বাজেটে কাজ করতে হয়, সো আমাদের এখানে হয়তো 2 কোটি টাকা বাজেটের একটা ছবি 200 কোটি টাকা বাজেটের ছবির সঙ্গে কম্পেয়ার হয়, এটি খুব জাস্টিফাইড না এই তুলনা। বাট বিষয়ের দিক থেকে, গল্প বলার দিক থেকে আমাদের ছবি অনেক এগিয়েছে, এমনকি টেকনিক্যালিটির দিক থেকেও, প্রযুক্তিগত দিক থেকে, উপস্থাপন প্রেজেন্টেশনের দিক থেকে অনেকটুকু এগিয়েছে। এবং আমাদের ছবিও সারা পৃথিবীতে আপনি দেখবেন প্রতি বছর অন্তত 4-5টি ছবি নির্মিত হচ্ছে, যেগুলো পৃথিবীর অনেক প্রথম সারির উৎসবে প্রদর্শিত আমরা এখন কানেও হচ্ছে, এবং যাচ্ছে। গ্লোবাল ডিস্ট্রিবিউশনও পাচ্ছে। আমি যেটা বলছিলাম যে আমাদের ফেস্টিভ্যালে যাওয়ার আরেকটি উদ্দেশ্য থাকে, যে আমি সারা পৃথিবীর ছবির কনজিউমার হয়ে বসে রইলাম, আমি দেখলাম, কিন্তু আমাদের ছবিগুলো আমরা দেশের বাইরের মানুষকে দেখাতে পারছি না। আমি প্রতি ছবি নিয়ে আমি চেষ্টা করি কোনো না কোনো, এবার যেটি শেকরের কথা বলছিলাম যে স্প্যানিশ ভাষায় সাউথ আমেরিকাতেও যাবে প্রথমবারের মতো, সুতোপার ঠিকানা প্রথমবারের মতো মালয়েশিয়া গেছিল, এর পরের বছর আমাদের মেইন স্ট্রিম বাণিজ্যিক ছবিও রিলিজ হয়েছে। সো প্রাউড অফ ইউ ভাইয়া। আমি আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানবো, যেহেতু আজকে আপনাকে পেয়েছি ফিল্ম নিয়ে। এই মুহূর্তে একটা ব্রেকে যাই। প্রিয় দর্শক, স্যান্ডলিনার শোবিজ ওয়ার্ল্ডের সময় হলো ছোট্ট একটি বিরতির, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম স্যান্ডলিনার শোবিজ ওয়ার্ল্ডে। আজকে আমাদের সঙ্গে আছেন লেখক এবং চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান। বিরতি শেষে আমি বলেছিলাম আপনার কাছ থেকে আজকে ফিল্ম নিয়ে অনেক কিছু জানবো। তো ভাইয়া, এখন আমি যে প্রশ্নটা আপনাকে করছি সেটা হচ্ছে যে এখন তো অনেক ধরনের সিনেমা নির্মিত হচ্ছে, আপনার আর্ট ফিল্ম হচ্ছে, কমার্শিয়াল অনেক ফিল্ম হচ্ছে, তো এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? বেসিক পার্থক্য উদ্দেশ্যর জায়গা থেকে। একটার উদ্দেশ্য হচ্ছে শিল্প এবং এক্সপ্রেশন, হোয়াট আই ওয়ান্ট টু এক্সপ্রেস। আরেকটার উদ্দেশ্য হচ্ছে দর্শক বক্স অফিস, যে দর্শক কি চায় তা দেখানোর। একটা ব্যাপার কিন্তু এখানে থাকে, আপনাকে একটু করলাম, সেটা হচ্ছে সিনেমা তো সিনেমাই, সেখানে কমার্শিয়াল সিনেমাতে কি আবার আর্ট থাকে না? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, আমি এই জায়গাটাতে আসতেছি। আমি খুব সহজ ভাষায় বলছি আপনাকে।
একটা হচ্ছে যে একটা সময় এটাই এই বিভাজনটা সবসময় ছিল, এখনো আছে। তো একটা সময় বলা হতো যে সারা পৃথিবীতে দুই ধরনের চলচ্চিত্র হয়, হ্যাঁ, আর্ট হাউস ফিল্ম আর কমার্শিয়াল ফিল্ম। জি মাঝখানটা একটা সময় বলা হতো সারা পৃথিবীতে আসলে দুই ধরনের চলচ্চিত্র হয়, ভালো চলচ্চিত্র এবং মন্দ চলচ্চিত্র। জি আমরা বলি সারা পৃথিবীতে আসলে দুই ধরনের চলচ্চিত্র হয়, একটা চিন্তাশীল চলচ্চিত্র আর একটা চিন্তাহীন চলচ্চিত্র। কিন্তু চিন্তার সঙ্গে বিনোদনের কোনো বিরোধ নেই, আমরা অসংখ্য বিনোদনের চলচ্চিত্র দেখি, হ্যাঁ, এবং মেইনস্ট্রিম বাণিজ্যিক ধারার চলচ্চিত্র দেখি যেগুলো অনেক চিন্তার খোরাক দেয়। কিন্তু বেসিক উদ্দেশ্যের জায়গা থেকে একটা হচ্ছে যে সিরিয়াস ওয়ার্ক অফ আর্ট হিসেবে প্র্যাকটিস করা হয়, আরটা হচ্ছে যে এর উদ্দেশ্যই হচ্ছে যে ইটস বিজনেস প্রোডাক্ট হিসেবে এর মডেলটা তৈরি হয়, এভাবে এর একটা টার্গেট কনজিউমার থাকে। কিন্তু আপনি বললেন না যে চিন্তাহীন চিন্তাশীল, তো যারা হচ্ছে গিয়ে আপনার বিজনেস রিলেটেড মানে যেটা কমার্শিয়াল ফিল্ম, তো ওখানে কি তারা চিন্তা করে রাখে না, ওরা কি চিন্তা সেটাই বলছি, চিন্তার সঙ্গে বিনোদনের কোনো বিরোধ নেই। আমরা অসংখ্য ছবির কথা বলতে পারি যে ছবিগুলো একই সঙ্গে হাইলি কমার্শিয়াল এবং একই সঙ্গে সোশ্যালি রেলিভেন্ট এবং বক্তব্য। তো আমি সেই জন্যই বলছি যে এইটাও থাকে, চিন্তার সঙ্গে বিনোদনের বিরোধ নেই। কিন্তু বেশিরভাগ ছবি আসলে বিনোদনের ছবি যেগুলো, সেগুলো আসলে দর্শককে তৃপ্ত করবার জন্য। এখানে বেশিরভাগ ছবিতেই চিন্তার খোরাক কম থাকে, হ্যাঁ। কিন্তু বাণিজ্যিক ছবিও যদি চিন্তার খোরাক সহ তৈরি হয়, দিন শেষে নিয়ে যায়। কিন্তু আসলে কি হয় জানেন, খুব বিনোদনের মোড়কে যখন কোনো কিছু তৈরি করা হয়, তখন চিন্তার ব্যাপারটা আসলে হারিয়ে যায় সেই বিনোদনের আড়ালে। ডান্স আইটেম সঙের আড়ালে চিন্তার প্রক্রিয়াটা হারিয়ে যায়। তখন আমরা আসলে শুধুই টাকার চিন্তা করি যে আমার এখান থেকে টাকা উঠাতে তখন হবে। উদ্দেশ্যের জায়গাটা হচ্ছে ওখানে বক্স অফিস, আর এখানে হচ্ছে যে দিন শেষে একটা শিল্পসম্মত বা চিন্তাশীল চলচ্চিত্রের পরে সে একটা ভাবনা, একটা প্রশ্ন নিয়ে যায়, আর ওখান থেকে সে যিনি নির্মাতা বিনোদন নিয়ে যায়। বিনোদন কি একটা নির্দিষ্ট সময়ের জন্য, 2 ঘন্টার জন্য সে এই আমাদের এই চিন্তার প্রক্রিয়া, জীবন বাস্তবতা থেকে বেরিয়ে এসে সে 2 ঘন্টা, হ্যাঁ, সে 2 ঘন্টা একটু অন্যরকম সময় কাটিয়ে যায়। আপনি তো একজন লেখক, পাশাপাশি আপনি একজন শিক্ষকও, চলচ্চিত্র পার্ট টাইম। বিষয়ে হ্যাঁ, শিক্ষক। হ্যাঁ। তো আপনি আমাকে একটা ব্যাপার বলেন, ধরেন নাটকে এক ধরনের স্ক্রিপ্ট হয়, ওটিটিতে আরেক ধরনের স্ক্রিপ্ট হয়, আবার সিনেমাতে আরেকটা স্ক্রিপ্ট হয়। তো এই 3 জায়গাতে 3 ধরনের স্ক্রিপ্টিং এর ব্যাপারটা কেমন? না, স্ক্রিপ্ট আলাদা হয় না, প্রকাশটা আলাদা হয়। হ্যাঁ, সেটা মূল কেমন? পার্থক্য লিখবার ব্যাপারটা যদি একটু বলতেন। মূল ব্যাপারটা, লিখবার ব্যাপারটাতে আসলে এখানে অনেক বেশি এটা টেলিভিশনে আমি অনেক আপনাকে বেশি। জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ আমরা অনেকে যারা আর্টিস্ট থাকে তারা অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করে, আবার যারা হচ্ছে গিয়ে চলচ্চিত্র প্রেমী থাকে, মানে যারা নির্মাণ করতে চায়, তাদের কিন্তু এই ব্যাপারটা একটু ধোঁয়াশা থেকেই যেতে পারে, যারা নতুন আছে তাদের হিসেব করে আমি আপনাকে জিজ্ঞেস করলাম। এখানে অভিনয়ের জায়গা থেকে যদি বলা হয়, সেক্ষেত্রে টেলিভিশন বলবো ক্লোজ আপ মিডিয়াম, সো অনেক বেশি মোস্টলি ক্লোজ আপ, মিড ক্লোজ আপের মধ্যে থাকে। কিন্তু আপনি চলচ্চিত্রে একটা দেখবেন যে অনেক দূর থেকে একটা গাড়ি আসছে, সেগুলো দেখা যায়। যদিও টেলিভিশনে এখন প্রচুর ড্রোন শট উপর থেকে নেওয়া হয়, কিন্তু আসলে লিখবার বেলাতে তেমন কোনো পার্থক্য নাই। তো আমাদের এখানে মূল পার্থক্যটা হয়ে আসছে ডিউরেশনের জায়গা থেকে। আমি আপনাকে বলছি, আর নাটক যেটা বলা হয়, নাটক আমরা আমাদের নাম দেওয়ার জায়গা থেকে আমরা গোড়া থেকে একটা ভুল করেছি। নাটক কিন্তু মঞ্চের বিষয়, টেলিভিশনে নাটক বলে কিছু নেই, এবং শুধুমাত্র একমাত্র বাংলাদেশ, আমি আবার বলছি, শুধুমাত্র একমাত্র বাংলাদেশে টেলিভিশনে নাটক বলে একটি ব্যাপার আছে। কিন্তু আসলে নাটক মঞ্চের বিষয়। অন্যান্য দেশে যেটা বলা হয় শোজ হয়, সিরিজ হয়, হ্যাঁ। আর টেলিভিশনে আমাদের এখানে যেটা হয়, দৈর্ঘ্যের পার্থক্যের কারণে নানা নাম দেওয়া হয়েছে। 40 মিনিট হলে নাটক, 50 মিনিট হলে টেলিফিল্ম, 60 মিনিট হলে টেলিছবি, 70 টেলিমুভি। আবার একই জিনিস যদি ওটিটিতে যায়, তাকে বলা হয় ওয়েব ফিল্ম। অ্যাকচুয়ালি নির্মাণের প্রক্রিয়ায় কোনো স্ক্রিপ্টিংয়ে কোনো পার্থক্য নাই, এগুলো সবই আসলে শর্ট ফিকশন। দৈর্ঘ্যের কারণে আপনি যদি একাডেমি অফ মোশন পিকচার্স, অস্কার কমিটি বা কিংবা ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের যে রুলস আছে, সেই রুলস অনুযায়ী 50 মিনিটের নিচে হলে, 40 মিনিটের নিচে হলে সেগুলি শর্ট ফিল্ম, আর 50 মিনিটের উপরে হলেই সেটাকে ফিচার ফিল্ম ধরা হয়। কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে আপনি সিনেমা দেখার যে অভ্যেস, আপনি দেখবেন যে আমরা সিনেমা দেখার শিডিউল ছিল সিঙ্গেল স্ক্রিনগুলোতে এভাবে 3টা থেকে 6টা, 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা। 3 ঘন্টার স্পেল হওয়ার কারণে একটা ছবিকে জোর করে 2.5 ঘন্টা বানানো হতো, অথবা 5টা গান, 5টা অযথাই কমেডি দৃশ্য, 5টা অ্যাকশন দৃশ্য 2.5 ঘন্টা বানানো হতো ইচ্ছে করে। আপনি তো কমার্শিয়াল সিনেমাও বানাতে পারতেন আপনি। হ্যাঁ, আমি ক্রাফট আমার আয়ত্ত, আমি চাইলেই সেটা করতে পারি, কিন্তু আমি আসলে চিন্তাশীল চলচ্চিত্রের পক্ষে। আমি মনে করি যে শিল্পের সবগুলো শাখা যেখানে এসে মিলিত হয়, সেটা কি নিজের শান্তির জন্য বোঝাপড়া, চলচ্চিত্রের শক্তিমত্তার ব্যাপারটা যখন আপনি বুঝবেন, তখন আপনি এসে বুঝবেন শিল্পের সবগুলো শাখা যেখানে এসে মিলিত হয় সেটি চলচ্চিত্র। এবং চলচ্চিত্র হচ্ছে সেই মাধ্যমটা
যেটা ভাষা, জাতি বা বয়স, বর্ণ নির্বিশেষে, শিক্ষা নির্বিশেষে যে কোনো মানুষের সাথে যোগাযোগ স্থাপনে সক্ষম, এবং যে কোনো মানুষের সাথে যোগাযোগ স্থাপনে সক্ষম বলেই এটা সবচেয়ে জনপ্রিয় মাধ্যম, এবং সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বলে এটা সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কারণ চলচ্চিত্র এটা মানুষের মনে দ্রুত প্রভাব ফেলে, জনমত গঠনের উপর, চিন্তার উপর প্রভাব ফেলবার ক্ষমতা রাখে। একটা ছবিতে যদি কোনো সংলাপ নাও থাকে, পৃথিবীর যে কোনো দেশের দর্শক সেটি বুঝতে পারবে সেখানে কি দেখানো হচ্ছে, কি বলা হচ্ছে, কি ইমোশনটা এক্সপ্রেস করা হচ্ছে, এবং সেই ইমোশন আপনার উপর প্রভাব ফেলবে। এবং প্রতিটা চলচ্চিত্রের একটা কালচারাল স্টেটমেন্ট তৈরি হয়। আবার আপনি যদি এভাবে ভাবেন যে একটা চলচ্চিত্র ন্যাশনাল সার্টিফিকেট পার হয়ে আসে, হ্যাঁ, পার হয়ে আসে একটা প্রিভিউ কমিটির মধ্যে, সেন্সর কমিটি পার হয়ে আসে, হ্যাঁ, তো সেটা একটা ন্যাশনাল গুরুত্ব আছে। আপনি আরেকটা বিষয় ভাবুন, চলচ্চিত্র হচ্ছে একমাত্র শিল্প যেটি প্রেক্ষাগৃহে জাতীয় পতাকা প্রদর্শন করে দেখানো জি। হয়। একটা কনসার্ট, একটা পেইন্টিং এক্সিবিশন কিংবা একটি মঞ্চনাটক কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশন করে শুরু হয় না। চলচ্চিত্রের মাধ্যমে তো আমাদের শিল্পটাকে তুলে ধরা এখন হচ্ছে। হ্যাঁ, আপনি যদি এই বিষয়টাও ভাবেন, একটা আমাদের দর্শককে বা আমাদের নির্মাতারা সেটি মনে রাখেন কিনা যে জাতীয় পতাকা প্রদর্শন করে যে শিল্প প্রদর্শিত হচ্ছে, তারপর আমি পর্দায় কি দেখাতে পারি, হ্যাঁ, সেটাও দায়িত্ববোধের জায়গাটা। আচ্ছা ভাইয়া, আপনাকে যদি আর একটা কথা আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিকল্প ধারার চলচ্চিত্রে যে পথিকৃৎ প্রয়াত তারেক মাসুদ স্যারের সঙ্গে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, তো সেই অভিজ্ঞতা একটু বলেন আমাদের। হ্যাঁ, শেষ 4 বছরের সময়টা অন এন্ড অফ আমরা একসাথে। আমি 2007-এ দেশে ফিরে এমনের সঙ্গে জয়েন করি। উনি যখন কাগজের ফুল নামে একটি চলচ্চিত্রের উদ্যোগ নিয়েছিলেন, সেটি মাটির ময়নার প্রিকুয়েল। তো ওইটার যখন রিসার্চের পিরিয়ডে, গল্পটা দেশভাগের 47-এর দেশভাগের গল্প ছিল এটা। তো ওটার রিসার্চের সময়টাতে আমি জয়েন করি। তারপর 1 বছরের মতো সময় ছিল আমার ইন্টার্ন সময়টা। তারপরে আমি তারেক ভাই কাগজের ফুল নামে যে চলচ্চিত্র করছিলেন সেটাতে আমি সহকারী নির্মাতা হিসেবে আমি জয়েন করি। কিন্তু ছবিটি হয়নি, প্রায় 3বার উদ্যোগ নেওয়া হয়, 3বার, শেষবারের মতো ওনাকে আমরা হারিয়েছি দুর্ঘটনায়, সড়ক দুর্ঘটনায়। তো আমরা প্রথম তারেক ভাইয়ের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা হচ্ছে নরসুন্দর নামে একটি শর্ট ফিল্ম করি আমরা মুক্তিযুদ্ধের উপরে। এটি তারেক ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ সহকারী হিসেবে। এরপর রানওয়ে নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হয়। জি। তারপরে কাগজের ফুল, যেটি হয়নি এই সময়টা আর কি। তো আমি এর আপনি কি মধ্যে ওনার কাজের যে ধারা ওইটা কি কিছুটা ফলো করেন, প্রভাব পড়ে কিনা ঠিক আপনার? ফলো না, আমাদের চিন্তা খুব কাছাকাছি। হি ওয়াজ মাই কাছাকাছি। মেন্টর, হ্যাঁ, মেন্টর, ফিলোসোফার এন্ড গাই যাই বলেন। তো তার কারণ যে আমি দেখেছি যে কাছাকাছি আপনাদের হ্যাঁ, ধরন। হ্যাঁ, বিষয় নির্বাচনের জায়গা থেকে। সো আব্বাস কিয়ারোস্তামের একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু বি ইউনিভার্সাল ইউ হ্যাভ টু বি রুটেড। তো আমরা আমাদের রুটেড গল্পগুলো বলতে চাই। ধরেন আমেরিকার কথা যদি আমরা বলি, হ্যাঁ, হলিউডের কথা যদি আমরা বলি, তাদেরও সোশ্যাল ইস্যুতে অনেক ছবি হয়, কিন্তু আমরা দেখি যে বড় বাজেটে আমরা সেই ছবিগুলোর খোঁজ পাই যেগুলোতে সুপার হিরো থাকে। মার্ভেলসে অসংখ্য সুপার হিরো, স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যান। ব্যাটম্যান, অ্যান্টম্যান, ওয়ান্ডার ওম্যান। সো অনেক সুপার হিরো। ওদের প্রবলেম নয়, ওরা এলিয়েন আমদানি করে প্রবলেম তৈরি করে তারপর সলভ করে। কিন্তু আমাদের তো রিয়েল লাইফ, আমরা যখন চারপাশে তাকাই, আমাদের অসংখ্য গল্প, অসংখ্য আমাদের মানুষ, অসংখ্য হিরো আমাদের সোসাইটি থেকে উঠে আপনি আসে। যেহেতু বললেন, তাদের গল্প বলতে চাই। হ্যাঁ, আপনি যেহেতু বললেন যে আপনি হচ্ছে দেশের বাইরেও কিছুটা সময় ছিলেন, তাই না? তারপর আপনি ফিরে এসেছেন। তো লেখক হওয়ার যে ভাবনাটা আপনার, এটা আপনার কিভাবে এলো? এটা কি আপনার ছোটবেলা থেকে আপনি লেখালেখি করতেন পড়াশোনার পাশাপাশি? হ্যাঁ, কিছুটা? আসলে কিছুটা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমার বাবা লেখক ছিলেন। আমি বইয়ের মধ্যে বড় হয়েছি অনেকটা। এখনো আমি বইয়ের মধ্যেই আছি। তো আমার লেখালেখিটা আসলে আমার মনে হয় যে আমি উত্তরাধিকার সূত্রেই পেয়েছি, এবং ভাষা শিল্পের যতগুলো মাধ্যম আছে সবগুলোতে আমার চর্চা আছে। গল্প, উপন্যাস, কবিতা। সেটা আপনার সঙ্গে কথা বলে এবং আপনার যে সিনেমা এগুলো দেখে আমরা বুঝতে পেরেছি যে আপনার শিল্প সবগুলো মাধ্যমে চর্চা আছে। তো ভাষা শিল্পের এই সবগুলো শাখায় এখানে এই লেখালেখি এবং চিত্রনাট্য কিন্তু চলচ্চিত্র নির্মাণের আগে কিন্তু লেখাই আসে। হ্যাঁ। সো প্রথমেই চিত্রনাট্য লিখতে হয়, সে লিটারেচার। তো এই লেখালেখির চর্চার মধ্যে আমি সবসময়ই আছি, যে লেখা হয় অনেকগুলো, তারপরে চলচ্চিত্র নির্মাণে আসে হয়তো একটা। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে ধরনের চলচ্চিত্র নির্মাণ করছি বা করতে চাই, এই ধরনের চলচ্চিত্র খুব বেশি ব্যবসা সফল হয় না কখনোই, খুব বেশি খুব বেশি ওয়াইডলি রিলিজও হয় না। কিন্তু সবসময় সারা পৃথিবীতেই ছিল এক ধরনের চিন্তাশীল চলচ্চিত্র, সোশ্যালি রিলেভেন্ট বলেন, শিল্পসম্মত বলেন, বা জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র বলেন, সেগুলো সবসময়ই ছিল। তো আমি যেটা আগেও বলছিলাম যে আমি একটু চিন্তাশীল চলচ্চিত্রের পক্ষে।
তো শেকর কোন কোন ফেস্টিভ্যালে যাচ্ছে? শিকড় প্রথম প্রদর্শিত হয়েছে, ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে কানাডায়, বাহ। টরন্টোতে, ইফসা টরন্টো বলে, সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। ওখানে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল 2025-এর অক্টোবরের 18 তারিখে। তারপর থেকে আমরা আসলে রিলিজের প্রস্তুতি নিচ্ছিলাম, তারপরে ফাইনালি এসে এই তো রিলিজ। ভাইয়া সুপার হিরোদের কথা আসলো, তাই না? একটু ইন্টারাপ্ট করি। আপনার আছে না, প্রত্যেকটা চলচ্চিত্র নির্মাতারই একটা স্বপ্নের চরিত্র থাকে যে আমি এই চরিত্রটা নিয়ে আমি এই সিনেমাটা বানাবো, ঠিক আছে? আপনি যেহেতু একজন চিন্তাশীল নির্মাতা, তো আপনার পরবর্তীতে এমন কোন চরিত্র কি আসবে যেটা আপনার স্বপ্নের চরিত্র? আমার গল্পের চরিত্র প্রধান না, আসলে আমার গল্প মোস্টলি চরিত্র প্রধান হয়ে আসে, কিন্তু মোস্টলি গল্প প্রধান। আমি আসলে চরিত্রের কথা ভাবি না, আগে চরিত্রের উপর আশ্রয় করে গল্পটা বলা হয়। যেমন আমি ঢাকা ড্রিম নামে যে গল্প চলচ্চিত্রটি, এটি 10টি ইকুয়ালি ইম্পর্টেন্ট চরিত্র দেখি আমরা, এই মানুষ কেন ঢাকায় আসতেছে। তো আমি ঢাকায় আসবার কারণ আমরা যখন রিসার্চ করছিলাম, আপনি পারিপার্শ্বিক অবস্থাটা হ্যাঁ, প্রায় 100টা কারণ আছে মানুষ ঢাকায় আসবার, যেহেতু সবকিছু ঢাকা কেন্দ্রিক, সবকিছু রাজধানী কেন্দ্রিক বাংলাদেশে। তো ঢাকায় আসবার কারণ 100টা, আমি 10টা কারণ দেখাতে চেয়েছি এই ছবিতে। তো 10টা ইকুয়ালি ইম্পর্টেন্ট ক্যারেক্টার ঢাকায় আসছে। কেউ রিক্সা চালাতে আসছে, কেউ ইউনিভার্সিটিতে পড়তে আসছে, কেউ মিডিয়ায় জায়গা করে নিতে আসছে, কেউ ভিক্ষা করতে আসছে, কেউ খুন করে পালিয়ে আসছে, কেউ স্বামী পরিত্যক্তা গার্মেন্টসের জব নিয়ে আসছে, একজন মফস্বল শহরের একজন যৌনকর্মী যে ওখানে খদ্দের পায় না বলে সে ঢাকা শহরে আসছে। সো এবং খুন করে পালিয়ে থাকতেও ঢাকা শহরে আসছে। তো আমরা অসংখ্য কারণ পেয়েছি, আমরা রিসার্চ করেছিলাম, আমরা প্রায় শতাধিক কারণ আছে। আরেকটি কারণ, উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে নদী ভাঙনে যে মানুষগুলো প্রতি বছর গৃহহীন হয়, এর বেশিরভাগ মানুষ ঢাকা শহরে আসে। কারণ যেহেতু প্রতিটি জেলায় আমাদের সমমানের চিকিৎসা ব্যবস্থা, কোনো কিছু হয়নি, কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি, ডিসেন্ট্রালাইজেশন হয়নি। আমাদের মূল বক্তব্যের জায়গাটা ছিল আসলে ডিসেন্ট্রালাইজেশন কতটা জরুরি। কিন্তু সেটি আমাদের ছবি রিলিজ হয়েছে 2022-এ, আমরা ডিসেন্ট্রালাইজেশনের কোনো কিছু আমরা এখনো দেখছি না। অনেক ধন্যবাদ প্রসূন ভাইয়া আপনাকে, আপনি আজকে এসেছেন, এবং শেকরের জন্য আরো অনেক অনেক শুভকামনা। শেকর আরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাক, এবং আমরা আপনার কাছ থেকে আরো অনেক নতুন নতুন চলচ্চিত্র পাই। আজকে আপনার কাছ থেকে বিদায় নিব, কিন্তু তার আগে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ যারা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং শোবিজ ওয়ার্ল্ডের সকল দর্শককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, এবং এই অনুষ্ঠানের পেছনে যারা জড়িত আছেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। এবং সবার প্রতি আমার একটাই অনুরোধ, শেকরের সঙ্গে যুক্ত থাকুন। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, আবারও আমি বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডের আজকের আয়োজন। আবারও দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।